ঠিক আছে, আজকে আমাদের টপিকসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু থ্রি ফেজ সিস্টেম। থ্রি ফেজ সিস্টেম নিয়ে যাবতীয় যে জ্ঞানটা আমাদের দরকার, যেগুলো আমাদের জানতে হবে, সেগুলো নিয়ে আমরা এই স্লাইডে কিছু অংশ নিয়ে আলোচনা করব। সমস্ত অংশ নিয়ে আলোচনা করতে পারবো না, একটা লিমিটেড কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এই স্লাইডের মধ্যে। আমরা নেক্সট 2 দিনের মধ্যে থ্রি ফেজ সিস্টেমটা কভার করব। লার্নিং আউটকামস আফটার এন্ডিং দ্য সেশন, স্টুডেন্টস উইল এবল টু নো। এই লেসনটা শেষ করার পর আমরা কি কি জানতে পারবো? আমরা সিঙ্গেল ফেজ, টু ফেজ, পলিফেজ সিস্টেম সম্পর্কে আমরা বলতে পারবো, এবং আপনাকে যদি আনসার করা হয়, কোশ্চেন করা হয়, আপনারা সহজে আনসার দিতে পারবেন আমি মনে করি যে এই লেসনটা শেষ করার পর। তারপর সিঙ্গেল ফেজ, টু ফেজ এবং থ্রি ফেজের মধ্যে যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যগুলো আপনি বলতে পারবেন, ইজিলি বলতে পারবেন, সমস্যা নাই। থ্রি ফেজ সিস্টেমটা কখন হবে, এদের কিরকম ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেটাও আপনারা এই ক্লাসটা করার পরে বলতে পারবেন। থ্রি ফেজ সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ থাকে, সেই অ্যাডভান্টেজটাও আপনারা বলতে পারবেন, এবং ব্যালেন্স আনব্যালেন্স সিস্টেম সম্পর্কে জানতে পারবেন, এবং কিভাবে আপনারা একটা সিস্টেমের ফেজ সিকোয়েন্সটা ডিটারমাইন করবেন, যেটা এই আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসের মেইন থিম, যে কিভাবে আপনি ফেজ সিকোয়েন্সটা ডিটারমাইন করবেন, এটা নিয়ে আপনারা জানতে পারবেন। আমাদের যে ব্রেকআউট রুমে পড়াশোনাটা হবে, সেই পড়াশোনাটা হবে হচ্ছে ডিটারমাইনিং দ্য ফেজ সিকোয়েন্স অফ এ সিস্টেম। একটা সিস্টেমের ফেজ সিকোয়েন্সটা আপনাকে ডিটারমাইন করতে হবে ব্রেকআউট রুমে গিয়ে। আমি একটা প্রবলেম ক্রিয়েট করে দিব, আপনারা ওই প্রবলেমটা ওখানে আলোচনা করবেন। তাহলে আমরা এখন শুরু করি। দেখেন, আমাদের ফার্স্ট টপিকটা আসতেছে হচ্ছে সিঙ্গেল ফেজ ভার্সেস টু ফেজ সিস্টেম। সিঙ্গেল ফেজ সিস্টেম কি, টু ফেজ সিস্টেম কি, এগুলো নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। প্রথমে আসতেছে সিঙ্গেল ফেজ সিস্টেম। আমরা এই সিস্টেমটা পড়ার আগে আমরা টিপুলি 201-এ চলে গেলাম। টিপুলি 201-এ আমরা কিছু ম্যাথ করছি, হয়তো বা আপনাদের মনে নাই। আমি আপনাদের সার্কিট একটু আঁকে দেখাচ্ছি যে আসলে আমরা কিরকম ম্যাথ করছিলাম। এরকম একটা সোর্স ছিল, এখানে রেজিস্টর ছিল, তারপর আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করতাম, তারপর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করতাম। এরকম আমাদের বিভিন্ন রকম সার্কিট আমাদের ডিজাইন করতে হইতো। এখানে একটা সোর্স ছিল, সোর্সের গায়ে এরকম লেখা ছিল 40 @ 20°। রেজিস্টরের মান দেওয়া ছিল 5 ওহম, এর মান দেওয়া ছিল হচ্ছে 4 ওহম, আর এখানে একটা ইন্ডাক্টর দেওয়া আছে, এর মান দেওয়া ছিল J4। এরকম একটা সার্কিট আমরা সলভ করছি। একে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে গেছিলাম, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে গেছিলাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমও করছিলাম। আমাদের ওগুলো পড়া খুব একটা দরকার নাই, আমরা জাস্ট এখানে দেখবো হচ্ছে এই সোর্সটা দেখবো। আমরা এখান থেকে দেখতেছি একটা সোর্সের কিন্তু দুটা অংশ থাকে, ঠিক আছে? কি কি অংশ? 40 একটা অংশ, এবং একটা অ্যাঙ্গেলের মধ্যে একটা মান দেওয়া থাকে, সেটা একটা অংশ। আসলে আমাদের এই দুটা অংশটাই বুঝতে হবে যে কোনটার কি নাম। প্রথমটার নাম হচ্ছে ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, আপনি যে কোনো একটা বলতে পারেন, ম্যাগনিটিউড অথবা অ্যামপ্লিটিউড অথবা অ্যামপ্লিটিউড। আর এখানে যে অ্যাঙ্গেলের মধ্যে একটা মান দেওয়া আছে, তার নাম কি? এর নামই হচ্ছে ফেজ। এটার নাম কি আসলে? এটার নাম হচ্ছে ফেজ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম হচ্ছে দুটো জিনিস শিখলাম। একটা সার্কিটের মধ্যে একটা সোর্স থাকবে, সেই সোর্সের মধ্যে কয়টা অংশ থাকবে? দুটা অংশ থাকবে। ফার্স্টেরটার নাম কি? ম্যাগনিটিউড অথবা অ্যামপ্লিটিউড, আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। আর পরেরটার নাম কি? পরেরটার নাম হচ্ছে ফেজ। আসলে আমাদের কিন্তু এই ফেজ নিয়েই পড়াশোনা করে আজকে। আমরা আজকে যেগুলো পড়াশোনা করব সবগুলো হচ্ছে এই ফেজ নিয়েই। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন এটা? দেখেন, আমাদের হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম। তাহলে আপনি বলেন তো, সিঙ্গেল ফেজ সিস্টেমে বলতে আপনি কি বুঝতেছেন এখানে? যেখানে একটা ফেজ দেওয়া থাকবে। ভেরি গুড, মানে একটা ফেজ থাকবে। ঠিক আছে, তো সিঙ্গেল ফেজ সিস্টেমে আমার কি থাকবে? আমাদের একটা ফেজ থাকবে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের সিস্টেমে কিন্তু অনেকগুলা সোর্স দেওয়া থাকবে। ধরেন এরকম 100টা সোর্স দেওয়া আছে পরীক্ষায়, এরকম 100টা সোর্স পরীক্ষায় দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটার মান চেঞ্জ হইলেও, এগুলোর মান ধরেন চেঞ্জ হলো, এখানে ধরেন 0° আছে, এখানে 110, তাহলে এখানে কত থাকতে হবে? এখানেও কিন্তু 0° থাকতে হবে, এবং এখানেও আপনার হচ্ছে 0° থাকতে হবে। তা দেখেন সবগুলোর ফেজ কি সেম না? একটা মাত্র ফেজ আছে। এই জন্য এই সোর্স দ্বারা যে সার্কিটটা তৈরি করব, সেই সার্কিটটা কি হবে? সিঙ্গেল ফেজ সার্কিট। আশা করি বুঝতে পারছেন এবার। জি স্যার। তাহলে আবার একটু আমি বলি, একটা সোর্সের মধ্যে দুটো অংশ থাকবে। ফার্স্টের অংশটাকে বলবো ম্যাগনিটিউড অথবা অ্যামপ্লিটিউড,
এবং পরের অংশটাকে বলবো ফেজ। তাহলে সিঙ্গেল ফেজ দ্বারা আমরা বুঝতেছি একটা সার্কিটের মধ্যে একটা মাত্র ফেজ থাকবে, অনেকগুলো সোর্স থাকলেও তাদের ফেজের কোনো পরিবর্তন হবে না। দুটা সোর্সের মধ্যে ফেজের পার্থক্য কত হবে? ফেজের পার্থক্য হবে 0 ডিগ্রি। কারণ এখানে যদি 20 থাকে, অন্য একটা সোর্স থাকবে তারও 20 থাকবে, তাহলে 20 মাইনাস 20 কত হবে? 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে আমাদের? ফেজ ডিফারেন্স হবে 0 ডিগ্রি। তাহলে আমরা মোটামুটি এটাই শিখলাম সিঙ্গেল ফেজ সিস্টেমে। দেখি এখন আমরা কি কি পাইছি এখানে বৈশিষ্ট্যগুলা। দেখেন, সিস্টেম হ্যাজ অনলি ওয়ান ফেজ অ্যাঙ্গেল, মানে একটা মাত্র ফেজ অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে না? তাহলে কন্ডিশন ঠিক আছে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য সোর্স আর সেম, মানে ওই যে ম্যাগনিটিউডের মান 110 লিখছিলাম বা 40 লিখছিলাম, এর মান সেম হইতে পারে আবার আলাদা হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ফেজ অ্যাঙ্গেল একটাই থাকবে। তারপর দেখেন, দুটা সোর্সের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? চোখ বন্ধ করে বলবো 0 ডিগ্রি। ঠিক আছে না? তারপর আমরা একটু ছবি দেখলে আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। এই দেখেন, এখানে আমাদের দুটো সার্কিট দেখানো হয়েছে এবং দুটো সার্কিটের তাই হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম। কিভাবে বুঝবো? দেখেন এখানে ফেজ দেখেন 5, ঠিক আছে না? তাহলে এটা তো একটা সোর্স একটা অ্যাঙ্গেল, তাহলে এটা সিঙ্গেল ফেজ সিস্টেম আমরা বুঝলামই। এখানে একটু দেখেন, এখানে আমাদের দুটো সোর্স দেওয়া আছে, কিন্তু এর অ্যাঙ্গেল কয়টা দেখেন তো? এর অ্যাঙ্গেল কিন্তু দুটা, কেন? একটা অ্যাঙ্গেল, এটারও 5 এটারও 5, একটা 5 minus 5 0 হ্যাঁ 5 মানে 5, ঠিক আছে না? তাহলে আমরা কি বুঝতেছি? তাহলে এটাও আমাদের সিঙ্গেল ফেজ সিস্টেম। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, ঠিক আছে? আমাদের দেখেন এখানে দুটা অংশ থাকে, একটা হচ্ছে সোর্স আর একটা কি লোড। এটা আমাদের কি বলেন তো? এটা আমাদের হচ্ছে সোর্স আর এটা আমাদের কি লোড। এখন আপনারা একটু বলবেন, এই সোর্স আর লোডের দুটাকে কয়টা তার দ্বারা আমরা যুক্ত করছি? বুঝিনি তারা, একবার বলেন। দুইটা এখানে লোড আছে না, লোড আর সোর্স আছে আমাদের, এই লোড আর সোর্সকে কয়টা তার দ্বারা যুক্ত করছি, কয়টা ওয়্যার লাগছে? এই দেখেন, একটা ওয়্যার, দুটো ওয়্যার। তাহলে এটাকে কয় ওয়্যার সিস্টেম বলবো? 2 ওয়্যার সিস্টেম। ঠিক আছে না? তাহলে আপনারা কি বুঝতেছেন? একটা সার্কিট সম্পূর্ণ করতে মিনিমাম দুটা তার লাগবে, কিন্তু ভালো করে বুঝবেন, একটা সার্কিট সম্পূর্ণ করতে মিনিমাম কয়টা তার লাগবে? দুটা তার লাগবে। তারপর নিচেরটাতে আমরা একটু আসি, পাশের চিত্রটা একটু আসি। দেখেন এখানেও আমাদের সোর্স, এটা আমাদের কি লোড, এর মাঝখানে কয়টা তার আছে? তিনটা। এই তো 1 2 3। তাহলে এটার নাম কি হলো? সিঙ্গেল ফেজ 3 ওয়্যার সিস্টেম। হ্যাঁ, টাইপ বা সিস্টেম একই বলতে পারেন, সমস্যা নাই। তাহলে আমরা কি এই ওয়্যার বুঝছি, আবার সিঙ্গেল ফেজও বুঝছি, কোনো প্রবলেম আছে আপনাদের এটা নিয়ে? না স্যার। ঠিক আছে, সমস্যা নাই। আমরা এবার টু ফেজ করব, ঠিক আছে? আমাদের পরের টপিকটা হবে টু ফেজ সিস্টেম। এখন আপনি একটু বলেন যে এর নাম দেখে আপনারা কি শিখলেন? টু ফেজ সিস্টেমে দুইটা অ্যাঙ্গেল থাকবে। আমাদের দেখেন ফাই ফাই আছে না, এই ফাই ফাই পরিবর্তন করে কি হবে? একটা ফাই থাকবে, অন্য একটা মান থাকতে পারে, মানে দুটা মান থাকবে, ঠিক আছে? এবং এটারও কিন্তু ম্যাগনিটিউডের মান সেমও হইতে পারে আবার ডিফারেন্ট হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে কি লিখলাম? দা সিস্টেম হ্যাজ টু ফেজ অ্যাঙ্গেল, দুটো ফেজ অ্যাঙ্গেল থাকবে এবং এদের ম্যাগনিটিউডের মান সেমও হইতে পারে আবার আলাদা হইতে পারে। তারপর আমরা কি শিখবো? তারপর দেখলাম যে এদের মধ্যে ফেজ ডিফারেন্স, ঠিক আছে? এদের মধ্যে ফেজ ডিফারেন্স আমরা সচরাচর মানে আইডিয়ালি চিন্তা করলে আমরা 90 ডিগ্রি পাবো। যদি আমরা আইডিয়ালি চিন্তা করি 90 ডিগ্রি পাবো, কিন্তু অন্য হইতে পারে, কোনো সমস্যা নাই, 20 হইতে পারে, 10 হইতে পারে, কিন্তু আইডিয়ালি চিন্তা করলে 90 ডিগ্রি পাবো। এই হলো কথা। টু ফেজ সিস্টেমের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত হবে? 90 ডিগ্রি হবে আইডিয়ালি চিন্তা করলে। 30 হইতে পারে, 40 হইতে পারে, কোনো সমস্যা নাই। এবার আমরা একটা ছবি দেখবো। দেখেন এটা হচ্ছে আমাদের টু ফেজ সিস্টেম। কেন টু ফেজ সিস্টেম হইলো? কারণ এখানে দুটা ফেজ আছে, একটা 0 ফেজ, একটা কত? -90 ডিগ্রি ফেজ। এই জন্য এটা হলো টু ফেজ সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। এবার ক্লিয়ার না এবার? জি স্যার। আমি একটু আবার ভালো করে বলি, সিঙ্গেল ফেজ আর টু ফেজের মধ্যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে এখনো শেয়ার করতে পারেন, আমি কিন্তু এখন কোশ্চেন করব সবাইকে।
স্যার আবার একটু শর্টলি বললে ভালো হতো, কারেন্ট ছিল। আবার একটু শর্টলি বলতেছি, দেখেন আমাদের হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম। সিঙ্গেল ফেজ মানে কি, একটা মাত্র ফেজ থাকবে। আমরা এখানে অ্যাঙ্গেল দেখবো, এই যে অ্যাঙ্গেল দেখতেছেন এখানে, এই অ্যাঙ্গেলের মধ্যে মানগুলো দেখবো। সিঙ্গেল ফেজ সিস্টেম হলে প্রত্যেকটা মানই সেম থাকবে, এই মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে আপনি বলতে পারবেন যে এটা সিঙ্গেল ফেজ সিস্টেম। যদি এই অ্যাঙ্গেলের মান দুটা হয় একটা সিস্টেমের মধ্যে, এই অ্যাঙ্গেলের মান যদি দুই রকম হয়, তাহলে আপনি বলবেন এটা হচ্ছে টু ফেজ সিস্টেম। ঠিক আছে, আপনাদের এখানে এই যে মান আছে ভিপি ভিপি, এই মানটা সেমও হইতে পারে, আলাদা হইতে পারে, অন্য কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের যদি সিঙ্গেল ফেজ সিস্টেম হয়, তাহলে এই দুটার মধ্যে মানে দুটা ফাইলের মধ্যে পার্থক্য কত হবে, 0 ডিগ্রি হবে। জি স্যার। আর টু ফেজ সিস্টেমের ক্ষেত্রে কি হবে, দুটো ফাইলের মধ্যে পার্থক্য হবে 90 ডিগ্রি, কিংবা তার চেয়ে কম হইতে পারে, বেশি হইতে পারে। আইডিয়ালি আমরা 90 ডিগ্রি পড়বো। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এবার আমাদের মোটামুটি বোঝা কমপ্লিট। এখন আমরা হচ্ছে দুইজন স্টুডেন্টকে প্রশ্ন করব এইসব নিয়ে। ঠিক আছে, দেখি কে কে উত্তর দিবে এখানে। স্যার আমি দেবো স্যার। না, আপনি দিলে তো হবে না, আমি ধরবো, আমি যাকে ইচ্ছে তাকে স্যার ধরবো। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই করেন। স্যার সিঙ্গেল ফেজ সিস্টেমে আমরা এখানে 2 ওয়্যার টাইপ আর 3 ওয়্যার টাইপ দেখেছি, কিন্তু এখানে কি এর বেশি ওয়্যার টাইপ হতে পারে? যেমন স্যার আপনি না, আর বললেন বেশি হইলে হতে পারে, আপনি দেখে বুঝবেন। ঠিক আছে, লোড আর সোর্স দেখে বুঝবেন কয়টা তার আছে মাঝখানে। আপনি কি করবেন, আপনি এগুলো বোঝার ক্ষেত্রে আপনি হচ্ছে এভাবে লোডটাকে এভাবে গোল চিহ্ন দিবেন, সোর্সটাকে গোল চিহ্ন মানে দিবেন। যেহেতু একাধিক সোর্স থাকতে পারে সেহেতু তো আর বেশি হতে পারে। হ্যাঁ থাকতে পারে, ওই ক্ষেত্রে আর বেশি হবে। জি স্যার। থাকতে পারে। আপনি এখানে সোর্স আর লোড আলাদা করে মাঝখানে গুনবেন এভাবে কয়টা তার আছে, জি স্যার বুঝতে পারছি। তাহলে মোটামুটি বুঝতে পারবেন। ওকে, আমরা মোটামুটি শুরু করি। স্যার সিঙ্গেল ফেজ আর টু ফেজের ভিতরে সিঙ্গেল তো ফেজের উপর ডিপেন্ড করে। ফেজের উপর ডিপেন্ড করে। ফেজের উপর ডিপেন্ড হ্যাঁ করে। ফেজের উপর ডিপেন্ড করবে। এখানে ফেজ লেখা আছে না, ফেজ দেখবেন, এই অ্যাঙ্গেল গুলো দেখবেন, অ্যাঙ্গেল গুলো যদি সেম থাকে তাহলে সিঙ্গেল ফেজ, অ্যাঙ্গেল যদি আলাদা থাকে তাহলে তাকে টু ফেজ বলবো। স্যার তাহলে মেইন ডিফারেন্সটা হচ্ছে অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে। হ্যাঁ এখানে নামই দেখতে বুঝতেছেন সিঙ্গেল ফেজ, ফেজ মানে কি অ্যাঙ্গেল। হ্যাঁ স্যার বললাম যে সিঙ্গেল ফেজ আর টু ফেজের ভিতরে মেইন ডিফারেন্সটা ওটা। জি জি জি, ফেজের উপর ডিপেন্ড করে ওটা আলাদা হবে। ঠিক আছে, আমরা তাহলে মোটামুটি রেডি তো, এখন প্রিপারেশন নিই। পরীক্ষা আমাদের আমাদের মানে মেন কথা হচ্ছে বোঝা শেষ, এবার আমরা একটা পরীক্ষা দিব। ঠিক আছে, 152 আপনি কি আছেন? শাকিল খান। জি স্যার। জি ঠিক আছে, আপনার জন্য কোশ্চিন শুরু হচ্ছে এখন। বলেন, এখানে আপনার একটা কোশ্চিন দেওয়া আছে, বলেন তো এটা কোন ধরনের সিস্টেম, সিঙ্গেল ফেজ সিস্টেম না টু ফেজ সিস্টেম না থ্রি ফেজ সিস্টেম, আপনি কি মনে হচ্ছে? স্যার এটা সিঙ্গেল, কারণ স্যার অ্যাঙ্গেলের মান স্যার 0 0। হ্যাঁ ভেরি গুড, মানে একটা মাত্র অ্যাঙ্গেল দেওয়া আছে, এই জন্য এটা সিঙ্গেল ফেজ সিস্টেম। যদি পরীক্ষাতে এটা যদি এরকম লেখা থাকতো 40 থাকতো এখানে, এখানেও ধরেন 40 লেখা আছে, তাহলে কি করতেন? এটাও কিন্তু সিঙ্গেল ফেজ সিস্টেম হতো। সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। বলেন তো এখানে কয়টা ওয়্যার দেওয়া আছে, কয় ওয়্যার সিস্টেম? তিনটা স্যার। সিস্টেম, এই তো ভেরি গুড, সিঙ্গেল ফেজ থ্রি ওয়্যার সিস্টেম। তাহলে আপনারা এটা বুঝতে পারছেন কমপ্লিট। প্রশ্ন ছিল স্যার। অবশ্যই বলেন স্যার যে ক্ষেত্রে এক কথায় যে দুইটা ফেজের যদি আমাদের পার্থক্য 90 ডিগ্রির কম হয় সেক্ষেত্রে কি স্যার আমরা ওইটা সিঙ্গেলই বলবো? না না না, ওটা বলতে পারবেন না আপনি। 90 ডিগ্রি কম হবে কেন? আপনাকে বলতে হবে একটা মাত্র ফেজ হবে। ঠিক আছে, বা যদি কম বেশি আপনার হতে পারে। হ্যাঁ যদি আপনার একটা মাত্র, আপনি এগুলো দেখবেন, ও কত কমপ্লেক্স গুলো তো সমস্যা। এই অ্যাঙ্গেলের মধ্যে মানগুলো দেখবেন, এই মানটা সেম আছে কিনা। এখানে আপনার আরেকটা সোর্স থাকতে পারে, কিন্তু সিঙ্গেল ফেজ সিস্টেম হলে এর অ্যাঙ্গেলের মধ্যে ওই মানটাও সেম থাকবে, জিরোই থাকবে, চেঞ্জ হবে না। জি স্যার বুঝছি, মানে যদি যে ক্ষেত্রে চেঞ্জ হবে সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গেল হবে না। হ্যাঁ সিঙ্গেল হবে না, তখন আবার টু ফেজ হইতে পারে। দুটো মান থাকলে টু ফেজ, তিনটা মান থাকলে থ্রি ফেজ, চারটা মান থাকলে ফোর ফেজ। বুঝছি স্যার। তাহলে আমরা পরেরটা একটু আসি, পরের কোশ্চেনের আনসার। যে কয়টা অ্যাঙ্গেল দেওয়া থাকবে হ্যাঁ যে কয়টা অ্যাঙ্গেল দিয়ে থাকবে সেই কয়টা ফেজ হবে। ঠিক আছে, 249 আপনার জন্য পরের কোশ্চেন। জি স্যার। বলেন এটা হচ্ছে কি ধরনের সিস্টেম? এটা কি ধরনের সিস্টেম? এটা হচ্ছে স্যার টু ফেজ সিস্টেম। হ্যাঁ কিভাবে টু ফেজ হইলো সেটা একটু স্যার বলেন। কারণ হচ্ছে এদের মধ্যে স্যার দুইটা ফেজ হইতেছে ভিন্ন, আর হচ্ছে অ্যাঙ্গেলের মানটা অবশ্য বের করে নিতে হবে। এটা মানে দুইটা ফেজ ভিন্ন, এই কারণে হচ্ছে এটা টু ফেজ। ভেরি গুড, কারণ এখানে আমাদের দুটা ভিন্ন ফেজ ব্যবহার করছি, তাই এটা টু ফেজ সিস্টেম, আমরা এমনি বলে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনাদের এই টু ফেজ সিঙ্গেল ফেজ নিয়ে
আর কোনো প্রবলেম নেই আমার যেটা মনে হয়। জি স্যার। তাহলে আমরা এখন অন্য কোশ্চেনে চলে গেলাম। এবার আমরা আসবো হচ্ছে থ্রি ফেজ সিস্টেম। ঠিক আছে, থ্রি ফেজ সিস্টেমটা কি? এই থ্রি ফেজ নাম দেখে কি বুঝতেছেন বলেন? এখানে কয়টা ফেজ থাকবে? তিনটা ফেজ থাকবে আলাদা আলাদা। হ্যাঁ, ভেরি গুড। মানে এখানে তিনটা ফেজ থাকবে, তিনটা ফেজের মান আলাদা আলাদা থাকবে। ঠিক আছে, কিন্তু থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে এই মানটা আমরা ফিক্সড করে নিব। ঠিক আছে, কি কি মান থাকবে সেটা দেখে নিই একটু। দেখেন এখানে বলছে কি ইট হ্যাজ সেম অর ডিফারেন্ট অ্যামপ্লিটিউড অথবা ম্যাগনিটিউড বাট সেম ফ্রিকোয়েন্সি। মানে একটা ভোল্টেজ সোর্সের ফ্রিকোয়েন্সি কিন্তু অলওয়েজ সেম থাকবে। যেমন আমরা কি জানি 10 cos ওমেগা টি প্লাস ফাই, এগুলো আমরা পড়ছি না? এই ওমেগা মানে কি? এই ওমেগা মানে 2 পাই এফ টি। এপসাইলন নট। এফ এর মান কিন্তু সব সময় সেম থাকবে, চেঞ্জ হবে না কিন্তু। এই জন্য বলছে সেম ফ্রিকোয়েন্সি। কিন্তু আমাদের এই ফাইয়ের মানটা কম বেশি হইতে পারে, চেঞ্জ হইতে পারে। যদি ফাইয়ের মানটা যদি 3 রকমের পাই তাহলে স্যার থ্রি ফেজ হবে, 2 রকমের পাইলে টু ফেজ, এক রকমের পাইলে সিঙ্গেল ফেজ। স্যার এক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই বলেন। স্যার আমাদের যদি ফেজ তিনটা থাকে সেক্ষেত্রে আমাদের ভিন্ন মানে দুইটা একই রকম একই ফেজ আর একটা অন্যরকম অন্য ডিগ্রি, সেক্ষেত্রে স্যার আমাদের টু ফেজ হবে? হ্যাঁ, টু ফেজ হচ্ছে না। তাহলে আপনি চিন্তা করেন, যেমন দেখেন আপনি বলতেছেন 110 0, ঠিক আছে, ধরেন 110, এখানে ধরলেন 20 ধরলেন, এখানে দেখেন 110 20 ধরতেছেন। তো দেখেন তো এখানে কয়টা ফেজ আছে বলেন তো? এটা টোটাল দুইটা। ভিন্ন দুইটা আছে আর কি। হ্যাঁ, দুইটা সেটা ফেজ। দেখবেন না আপনি, মেন দুটো ফেজ আছে আপনার, একটা হচ্ছে 20 ডিগ্রি, একটা হচ্ছে 10 ডিগ্রি, 0 ডিগ্রি। এই জন্য এটা টু ফেজ সিস্টেম। জি স্যার, এবার এটাই আছে। আর যদি তিনটার মানে ভিন্ন হইতো, এখানে 10 থাকতো, এখানে 30 থাকতো, এখানে 20 থাকতো, তাহলে আপনাকে এখানে থ্রি ফেজ বলতে। তিনটা ফেজ আছে যে। এক কথায় স্যার যদি আমাদের ভিন্ন ভিন্ন যদি ভিন্ন ভিন্ন যতটা ফেজ হবে আমাদের সিস্টেমটা তত ফেজের হবে। হ্যাঁ হ্যাঁ, ওরে তো মেথড আপনাকে বুঝাচ্ছি যে যতগুলো ভিন্ন ভিন্ন যতগুলো ফেজ হবে ততগুলো হচ্ছে সিস্টেম হবে। জি স্যার, বুঝছি। এক কথা হচ্ছে একটা সার্কিটে প্রথমে দেখতে হবে কতগুলো ফেজ আছে, এবার দেখতে হবে ফেজ গুলো একই না ভিন্ন। যতগুলো ভিন্ন থাকবে ঠিক ততগুলো ফেজ হচ্ছে এখানে, আর যদি সবগুলো হ্যাঁ, এটাই হলো আপনাদের হচ্ছে মেন জিনিস। তাহলে আমরা আশা করি বুঝতে পারি সবাই, ঠিক আছে না? জি স্যার। তাহলে এখন দেখেন থ্রি ফেজ সিস্টেম হইতে হলে আমরা কিছু জিনিস পড়বো এবং এই জিনিসটা আমরা মাথায় রেখে দেব, যেটা পড়বো এখন। এখানে বলছে কি থ্রি ফেজ সিস্টেমের প্রত্যেকটা ফেজের মধ্যে পার্থক্য কত হবে? 120 ডিগ্রি করে হবে। কি বললাম? থ্রি ফেজ সিস্টেমের তিনটা ফেজ থাকবে এবং তিনটা ফেজের মধ্যে পার্থক্য হবে 120 ডিগ্রি করে। এবং এই মানটা আপনারা মুখস্থ করে রাখবেন, এটা পরীক্ষার জন্য লাগবে। ভিএন ধরলাম একটা ফেজ, ভিবিএন ধরলাম আরেকটা ফেজ, ভিসিএন ধরলাম আরেকটা ফেজ। এটার মান ধরলেন 110 ধরলাম, এর মান যদি ফাই হয়, ঠিক আছে, ধরলাম ফাই, তাহলে এর মানটা কত হবে আপনার? এর মানটা হবে ফাই মাইনাস কত হবে? 120। স্যার একটু ইন্টারাপ্ট করবেন মাইনাস 120 ডিগ্রি। স্যার আমি একটু শেষ করে নেই, তারপর আপনাকে বলতে দেবো, সমস্যা নাই। এটা হবে কত? 5 মাইনাস 220 240 ডিগ্রি, অথবা একটা মিনিট দাঁড়ান একটু, 5 মাইনাস 120। হ্যাঁ বলেন, এখন বলেন। স্যার মানে স্যার অনেক ফাস্ট বলতেছিলেন, যদি একটু স্লো বলতে স্যার সেক্ষেত্রে স্যার বুঝতে একটু ইজি হবে। আমি তো মনে হয় আস্তে আস্তে বলতেছি, তুই তো বললি না মনে হয়। ঠিক আছে, আমি আস্তে আস্তে বলতেছি, সমস্যা নাই। জি দেখেন আমাদের এখানে কি আছে যে থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ফেজের মধ্যে পার্থক্য কত হবে? পার্থক্য হবে 120 ডিগ্রি করে। ঠিক আছে, এখানে আমাদের যে ভোল্টেজের মান দেওয়া আছে সেই ভোল্টেজের মানগুলো আমাদের দেখতে হবে যে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত হবে? 120 ডিগ্রি করে। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। এখানে আমরা ধরলাম হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, তাহলে আমাদের তিনটা ভোল্টেজ সোর্স থাকবে। ফার্স্টেরটা ধরলাম হচ্ছে ভিএএন, তারপরটা কি হবে? তাহলে ভিবিএন হবে, এবং তারপরটা কি হবে? ভিসিএন হবে। ভিএএন এর মান যদি ফাই হয় তাহলে পরেরটার মান কত হবে? মাইনাস 120 ডিগ্রি হবে, এবং তারপরটার মান হবে প্লাস 120 ডিগ্রি অথবা মাইনাস 240 ডিগ্রি। এটা আমরা এখন দেখবো যে কিভাবে হয়। আপনারা পরীক্ষাতে মনে রাখবেন হচ্ছে একটার মান যদি ফাই হয় পরেরটার মান হবে কত? মাইনাস 120 ডিগ্রি, তার পরেরটার মান হবে কত? প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে, এটাই হলো থ্রি ফেজ সিস্টেমের ভোল্টেজের সিকোয়েন্স। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। স্যার সেম ফ্রিকোয়েন্সির ব্যাপারটা একটু বলবেন আবার স্যার? হ্যাঁ দেখেন এখানে যে ভোল্টেজ দেওয়া আছে না, এই নামগুলো এরকম হয় 110 cos ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, আপনি যদি এটাকে এইভাবে সাজান তাহলে কত পাবেন? 110 cos ওমেগা টি। বুঝতে পারেন নাই?
প্লাস 5 মাইনাস 5 120 মাইনাস ডিগ্রি 120 ডিগ্রি। পাই তারপর নটটা এখানে মাইনাস করতে হবে। তারপর এখানে কত হবে 110 cos প্লাস ওমেগা টি প্লাস ওমেগা টি 5 প্লাস 5 প্লাস 120 ডিগ্রি প্লাস 120। তা দেখেন এখানে ওমেগার মান কি চেঞ্জ হচ্ছে কোনোবারে? সব সময় কিন্তু ওমেগায় আছে। জি স্যার। এই ওমেগা মানে তো 2 পাই এফ, ঠিক আছে না? তাহলে ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হচ্ছে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, সব সময় ফ্রিকোয়েন্সি আপনার সেমই থাকবে। এই জন্য নাম হইছে থ্রি ফেজ সিস্টেমের ফ্রিকোয়েন্সি সেম থাকে। জি স্যার স্যার আমরা একবার 120 কে প্লাস করলাম, একবার মাইনাস করলাম, কেন? এবার আমি আপনাকে সেটা দেখাবো যে কেন প্লাস করলাম কেন মাইনাস করলাম, এখন আপনাকে দেখাবো। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি তো ব্যাপারটা ক্লিয়ার। এবার দেখেন আমরা একটু লিখে রাখি পাশে VAN VBN, এবং এটা যেটা দেখাবো আপনাকে, তাহলে মনে করবেন এটাই হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, এবং এর সাথে আমরা 5টা ম্যাথ করব। এই জন্য ভালো করে জিনিসটা বুঝবেন, ঠিক আছে? এর নাম দিলাম হচ্ছে 110, এখানে ধরলাম 0 ডিগ্রি ধরলাম, ঠিক আছে? তাহলে এখানে কত হবে 110 মাইনাস 120 ডিগ্রি, আর এখানে কত হবে 110 প্লাস 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এবার আপনারা একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকাবেন। ভেক্টর ডায়াগ্রামের জন্য আমাদের ত্রিকোণমিতিক যে চতুর্ভাগ ছিল সেই চতুর্ভাগটা আমরা ড্র করতেছি, ফোর্থ কোঅর্ডিনেট যেটা বলে আমরা। এখন আমাকে একটু বলবেন ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ হবে না ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ হবে? স্যার ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ হবে। নেগেটিভ আর দিকে হ্যাঁ, তাহলে এটা আমরা নেগেটিভ লিখে রাখলাম। আর ঘড়ির কাঁটা যদি অপোজিটে ঘুরি তাহলে পাবো কি? হচ্ছে পজিটিভ। হ্যাঁ, আমার একটু নেটের একটু প্রবলেম হয়েছে এখানে, এই জন্য স্ক্রিনটা অফ হয়ে গেছে একবারে। ঠিক আছে, সরি, একটু অসুবিধা হলো আপনাদের। কোনো সমস্যা নেই। তাহলে আমরা আবার একটু লিখে রাখি VAN VBN, এখানে লেখা রাখতেছি VCN। এটার মান হচ্ছে 110 ধরছিলাম, 0 ডিগ্রি ধরছি। এটার মান হচ্ছে 110, এটার মান কত হবে মাইনাস 120 ডিগ্রি, এবং এটার মান লিখছিলাম 110 প্লাস। ঠিক আছে, আমরা মোটামুটি দেখছিলাম। তারপর আমরা হচ্ছে এখানে চতুর্ভাগও আঁকাইছিলাম। এটা 0 হইলে এটা হবে কত 90 ডিগ্রি, এটা কত হবে 180 ডিগ্রি, আর এটা হবে 270। ঠিক আছে, তাহলে আমরা পজিটিভে ঘুরছি, কিন্তু এটা হচ্ছে পজিটিভ। আর যদি আমরা অপোজিট দিকে ঘুরতাম তাহলে কি পাইতাম? নেগেটিভ পাইতাম না? আমরা যদি এদিকে ঘুরতাম তাহলে নেগেটিভ পাইতাম। তাহলে আমরা একটু দেখে রাখি, ঠিক আছে, নেগেটিভ দিকেও লিখে রাখি। তাহলে এটা কত হবে বলেন তো? মাইনাস 90 ডিগ্রি। জি স্যার। অপোজিটে ঘুরতেছি যে, তাহলে এটা কত হবে? মাইনাস 180 ডিগ্রি। এটা কত হবে? মাইনাস 270 ডিগ্রি। তাহলে আপনি এখন দেখেন এখানে ফার্স্টে কত দেওয়া আছে? 0 ডিগ্রি না? তাহলে আমরা কিন্তু এখানে এগুলো নিয়ে কোনো কাজ করব না, এগুলো আমার দরকার নাই। আমরা কি নিয়ে কাজ করব? শুধুমাত্র আমরা 0 ডিগ্রি নিয়ে কাজ করব। তাহলে ফার্স্টেটা কত দেওয়া আছে আমাদের? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি মানে হলো আমাদের এই রেফারেন্স পয়েন্ট। তাহলে এখানে নাম দিলাম VAN, বুঝছে? তারপর দেখেন কত দেওয়া আছে? এটা মাইনাস 120 ডিগ্রি। তাহলে মাইনাস মানে কি? এই 90 মাইনাস এবং 180 এর মধ্যে পড়বে, ঠিক আছে না? তাহলে আমাদের একটু 120 ডিগ্রি 90 এর কাছাকাছি আসবে। তাহলে কত হবে? এটা VBN। তাহলে এটা তো বুঝছি। তারপর দেখেন প্লাস 120 ডিগ্রি, দেখতে পাচ্ছেন প্লাস 120 ডিগ্রি, তাহলে কত হবে? এটা 180 আর 90 আর 180 এর মাঝখানে। এই তো, এর নাম হলাম আমরা VCN। ঠিক আছে, আমরা কি বলছিলাম? প্রত্যেকটা ফেজের মধ্যে কিন্তু 120 ডিগ্রি পার্থক্য থাকবে। দেখেন এই দুটোর মধ্যে পার্থক্য কত? 120 ডিগ্রি না? জি স্যার। তারপর এই দুটোর মধ্যে পার্থক্য কত বলেন তো? 120 ডিগ্রি। তাহলে আমরা কি জানি? একটা সার্কেলের মধ্যে 360 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে আপনারা 120 ডিগ্রি পাইছেন, এখানে 120 ডিগ্রি পাইছেন, মানে 240 ডিগ্রি পাইছেন। তাহলে বাদ দিয়ে দেন, তাহলে কত পাচ্ছেন?
120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে আপনারা ডেফিনেটলি বলতে পারতেছেন যে এই দুটোর মধ্যে আবার 120 ডিগ্রি উৎপন্ন হয়েছে। জি স্যার বুঝতে পারছি। তাহলে এবার কি বুঝতে পারছেন যে প্রত্যেকটা ফেজের মধ্যে পার্থক্য কত? আপনার পার্থক্য হচ্ছে 120 ডিগ্রি করে। তাহলে থ্রি ফেজ সিস্টেমের প্রত্যেকটা ফেজের মধ্যে পার্থক্য কত হবে? 120 ডিগ্রি। আমার কিন্তু এখানে এটা খুব একটা জানা দরকার নাই, আমার জানা দরকারটা হচ্ছে এই ভেক্টর ডায়াগ্রামটা আপনি আঁকাতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন তো? জি স্যার। এই ভেক্টর ডায়াগ্রাম থেকে আপনাদের পরীক্ষাতে 5 মার্কের একটা কোশ্চেন দেওয়া থাকবে, আপনাকে এই ভেক্টর ডায়াগ্রামটা আঁকানোর পর বলতে হবে যে এটা কোন ধরনের সিকোয়েন্স, ওটা আমি আপনাদের একটু পরে দেখাবো। তাহলে মোটামুটি আমাদের থ্রি ফেজ সিস্টেম নিয়ে মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? যদি আপনাকে আমি প্রশ্ন করি হোয়াট ইজ থ্রি ফেজ সিস্টেম, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ থ্রি ফেজ সিস্টেম, তখন আপনি কি বলবেন? বলবেন যে থ্রি ফেজ সিস্টেমের তিনটা আলাদা আলাদা ফেজ থাকবে, একটার মান 0 হলে অপরটার মান হবে -120 ডিগ্রি এবং অপরটার মান হবে কত? +120 ডিগ্রি। এবং প্রত্যেকটা ফেজের মধ্যে পার্থক্য কত হবে? প্রত্যেকটা ফেজের মধ্যে পার্থক্য হবে 120 ডিগ্রি। এটাই হলো আমার থ্রি ফেজ সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, এখানে যদি আমাদের তিনটে ফেজ থাকে এবং অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি না হয় তখন সেক্ষেত্রে কি হবে? তিনটা যদি ফেজ থাকে অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি না হয় তাহলে দেখেন একটা আছে না ভালো ছেলে খারাপ ছেলে, ঠিক আছে না? ভুল হবে স্যার। তেমনি এদের নামও ওইরকম ভাবে হবে। মানে আমাদের থ্রি ফেজ সিস্টেমে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ব্যালেন্স সিস্টেম, একটা হচ্ছে আনব্যালেন্স সিস্টেম। যদি আমাদের 120 ডিগ্রি করে হয় তাহলে আমরা বলবো ব্যালেন্স সিস্টেম, আর যদি 120 ডিগ্রি করে না হয় তাহলে আমরা বলবো আনব্যালেন্স সিস্টেম। আশা করি বুঝতে পারছেন, এগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে আমরা অন্যটাই গেলাম এবার। দেখেন এখানে আমাদের একটা ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেমের ছবি। এখানে 4টা ওয়্যার আছে, আপনি কি বুঝতে পারছেন যে 4টা ওয়্যার আছে এখানে? জি স্যার। তাহলে আর বলা দরকার নাই, এখানে আমাদের 3টা ফেজ আছে এবং 4টা ওয়্যার আছে, এই জন্য এর নাম হয়েছে থ্রি ফেজ 4 ওয়্যার সিস্টেম। আশা করি কমপ্লিট আপনাদের এই টপিকটা বোঝানো। জি স্যার। কোনো কোশ্চেন আছে আপনাদের সিঙ্গেল ফেজ, টু ফেজ, থ্রি ফেজ নিয়ে? আর না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট টপিকসে যাচ্ছি। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অ্যাডভান্টেজ অফ থ্রি ফেজ সিস্টেম। আপনারা যদি ভাইবা ফেস করেন অথবা যদি আপনাদের যদি ভাইবা হয় এটার উপরে, তাহলে আপনাদের এই কোশ্চেনটা ধরা হবে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ থ্রি ফেজ সিস্টেম। অবশ্যই অ্যাসাইনমেন্টও আমি দিয়ে রাখি অ্যাডভান্টেজ কিরকম হয়, এগুলো আপনাদের লিখতে হইতে পারে। এখন আপনাদের আমি আসলে বোঝাবো যে আপনাদের কি কি জিনিস এখানে পড়তে হবে। দেখেন অ্যাডভান্টেজ অফ থ্রি ফেজ সিস্টেম, আমাদের যে পাওয়ার প্ল্যান্ট থাকে আমরা দেখি যে ডেসকো একটা দেখছি, নেসকো দেখছি, আপনারা বিদ্যুতের বিল পরিশোধ করেন, এইসব পাওয়ার প্ল্যান্ট থেকে যে পাওয়ারটা আমরা পাই সেটা কিন্তু থ্রি ফেজ পাওয়ার, ঠিক আছে? এই জন্য আমরা থ্রি ফেজ সিস্টেমকে প্রিফার করি, কারণ আমাদের ইলেকট্রিক জেনারেশন প্রসিডিউরটাই হলো থ্রি ফেজের, সে থ্রি ফেজ পাওয়ারটাই তৈরি করবে। আপনি যদি সিঙ্গেল ফেজ চান সে কিন্তু থ্রি ফেজ উৎপন্ন করবে। এই জন্য আমরা থ্রি ফেজ সিস্টেমটাকে প্রেফার করি, যে আমাদের যেহেতু ইলেকট্রিসিটি প্রডিউসের ধরনই থ্রি ফেজ, তাই আমরা থ্রি ফেজ সিস্টেমটাকে প্রেফার করব। এটা হলো একটা অ্যাডভান্টেজ। 2 নম্বর অ্যাডভান্টেজ হইলো আমাদের দেখেন যে একটা বাসাতে যখন সিঙ্গেল ফেজের বাসা আছে, একটা থ্রি ফেজের বাসা আছে, আবার টু ফেজেরও বাসা আছে, তাহলে আমরা যদি এখন পাওয়ারটাকে যদি সাপ্লাই করতে চাই, সে আপনাকে যদি একটা ছবি দ্বারা আমি বুঝাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরেন এটা হচ্ছে আমার বাসা, এই বাসাতে আমি হচ্ছে ইলেকট্রিসিটি নিব, ঠিক আছে? বাসা বাড়িতে কিন্তু সবসময় সিঙ্গেল ফেজ থাকে, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম। আমার বাসার পাশে একটা শিল্প কারখানা আছে, যেমন আপনি গার্মেন্টস শিল্প ধরতে পারেন, এটা হচ্ছে গার্মেন্টস এর কারখানা। এখানে কিন্তু আপনার থ্রি ফেজ পাওয়ার সাপ্লাই দিতে হবে। সে কি করবে? থ্রি ফেজ পাওয়ার নেবে, কারণ এখানে মোটর থাকে, থ্রি ফেজ পাওয়ার নিয়ে চালাতে হবে। এখানে আমার আরেকটা বাসা আছে, এই বাসাতে আমার থ্রি ফেজ নিবে, সরি টু ফেজ, ওয়ান ফেজ নিবে, ঠিক আছে? সিঙ্গেল ফেজ নেবে, বাসা বাড়ি মানে সিঙ্গেল ফেজ। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখন পাওয়ার সাপ্লাই করতে হবে। যদি আপনি সিঙ্গেল ফেজে পাওয়ার সাপ্লাই করেন তাহলে কি করতে হবে? এখানে একটা সিঙ্গেল ফেজ লাইন লাগবে, এখানে একটা সিঙ্গেল ফেজ লাইন লাগবে, এখানে একটা সিঙ্গেল ফেজ লাইন লাগবে। তখন আপনি ইচ্ছা মতো এখান থেকে একটা পাওয়ার দিচ্ছেন, এখান থেকে একটা পাওয়ার দিচ্ছেন,
এবং এখানে যে 3 ফেজ লাইন, তাহলে আপনাকে কি করতে হবে, 3টা সিঙ্গেল ফেজ থেকে আপনাকে লাইন দিতে হচ্ছে, লাইন যুক্ত করে দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনি দেখেন জিনিসটা কিন্তু গোজামি হচ্ছে না, দেখতে খারাপ লাগতেছে এবং প্রচুর পরিমাণে তার বেশি লাগতেছে কিন্তু এখানে। স্যার কস্ট অনেক বেশি। হ্যাঁ, কস্ট অনেক বেশি হবে। যদি স্যার আপনি এখানে চিন্তা তো স্যার করতেন, মানে এনার্জি অনেক লস হবে না? হ্যাঁ, এনার জন্য লস হবে, আপনি তো বুঝতেছেনই, অনেক প্রবলেম আছে এখানে। যদি আমার এরকম একটা 3 ফেজ লাইন থাকতো, তাহলে আমি কি করতাম, একটা ফেজ দিয়ে এই বাসাতে দিতাম, যার একটা যেটা ফেজ দিয়ে দরকার এই বাসাতে তাকে ওটা দিতাম, দিতাম। আর এই বাসাতে আমরা 3টে লাইন দিতাম। তাহলে দেখেন অনেক সুন্দর হইতো এবং তারটা কম লাগতো এবং তারের কোনো লস হইতো না এবং অন্যান্য ফ্যাক্টর এখানে ভালো হইতো। এই জন্য আমরা 3 ফেজ থেকে প্রিফার করি, কারণ 3 ফেজ থেকে আমরা সিঙ্গেল ফেজও দিতে পারি, 2 ফেজও দিতে পারি, আবার 3 ফেজও দিতে পারি। এটাই হলো আমাদের অ্যাডভান্টেজ। স্যার বলেন। যে আমাদের তো এই যে ওয়্যারটা গেছে এটা তো মানে 3টা তারে বিভক্ত স্যার, আমরা তো দেখি সাধারণত যে তারে আমাদের বাসা বাড়িতে দেয় ওটা হচ্ছে নিচের তারটা থাকে, ওটা থেকে কানেকশন বাসা বাড়িতে দেয়, আর না, হচ্ছে নিচের তারটা থাকে না, আপনি হয়তো বা জানেন না, নিচের তারটা থাকে না। আমি আপনাকে একটু বলি, এই তারটা বুঝছেন, আপনি যে কোনো একটা সব থেকে উপরে যেটা দেয় ওইটাই আমাদের মেন যে লাইনটা। না না, আপনাকে বলি, আপনারা হয়তো বা জানেন না, আমি আপনাকে একটু পরিষ্কার করে বলি, ঠিক আছে? আমি বলি, আপনারা দেখেন ভালো শিখতে পারবেন। এখানে 3টে লাইন আছে না, দেখতে পাইছেন? এখানে 3টে লাইন আছে কিন্তু, ঠিক আছে? এই 3টে লাইন থেকে যে কোনো একটা লাইন নিয়েই আপনি বাসাতে দিতে পারেন। আপনি তো বাসা বাড়িতে দেখবেন আপনার 2টা তার থাকে, কিন্তু ফ্যান যখন চালাবেন না তখন দেখবেন যে 2টা তার থাকে, একটা থাকে লাল তার, একটা থাকে কালো তার, ঠিক আছে না? এই কালো তারটা হচ্ছে নিউট্রাল তার। এই তারটা না হলে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে না। যেমন আপনারা সিঙ্গেল ফেজে দেখলেন না যে একটা সার্কিট সম্পূর্ণ হইতে আপনার অ্যাটলিস্ট 2টা তার লাগবে। এই একটা তার আসবে মেল লাইন থেকে, ঠিক আছে, আর একটা তার আসবে গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড থেকে তারটাকে নিয়ে আসা হয়, তাহলে আপনার সিঙ্গেল ফেজ কমপ্লিট হইলো। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে নিব, নিতে পারেন, আপনি এখান থেকে নিবে নিতে পারেন, আপনি এখান থেকে নিবে নিতে পারেন, যে কোনো থেকে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার হচ্ছে একটা তার নিতে হবে, কিন্তু 2টো তার নিলে কিন্তু 2 ফেজ হয়ে যাবে। এই লাইনগুলো হচ্ছে 3 ফেজের লাইন। আপনি দেখবেন এক বাসাতে উপর থেকে নিচে, এক বাসাতে মাঝখান থেকে নিচে, এক জায়গাতে নিচ থেকে নিচে, যেখানে যেটা নিতে পারে। মানে দেখতেছেন যে একটা জায়গাতে আপনার এই থাম্বাতে অনেকগুলো লাইন এখান থেকে চলে গেছে, তার লোড পড়বে না, তখন সে মনে করলো না তাহলে এই তারে লোড বেশি পড়তেছে, তাহলে আমরা এখান থেকে দিয়ে দিই, ওই একই পাওয়ারই সে পাবে, কোনো সমস্যা নাই। স্যার কিন্তু নরমাল লাইনে স্যার কিন্তু নরমাল আপনি কিন্তু এখান থেকে 2টা তার নিতে পারবেন না, 2টা তার নিলে সে 2 ফেজ হয়ে যাবে। হ্যাঁ বলেন, এখন নরমাল লাইনে বলেন। জি স্যার, ওখানে তো স্যার নিউট্রালটাও লাইন থাকে তার। হ্যাঁ, নিউট্রালটা এই তারের মাঝখানে পেছানো থাকে, এর মধ্যে পেছানো থাকবে, ঠিক আছে, যাতে আপনি এখান থেকে 2টো তার বের করতে পারেন। স্যার ফেজটা ডিফাইন করার জন্য একটা যে ট্রান্সফরমার ব্যবহার করা ওইটা স্যার বসানো থাকে। ট্রান্সফরমারের কাজ কি জানেন? ট্রান্সফরমারের কাজও আপনারা পড়বেন এখানে। ট্রান্সফরমারের কাজ কিন্তু ফেজ ডিফারেন্স করা না, ট্রান্সফরমারের কাজ হলো আমরা যে ইলেকট্রিসিটি প্রডিউস করি, আমরা যে লোড ইউজ ভোল্টটাকে ইয়া করা। হ্যাঁ, আর লোডটাকে না, আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস করি না, ধরেন আমাদের 11 কেভি আমরা উৎপন্ন করি, ঠিক আছে, কিন্তু আমাদের বাসা বাড়িতে কত লাগে? আমাদের বাসা বাড়িতে লাগে হচ্ছে 440 ভোল্ট লাগে, মানে লাইন টু লাইন ভোল্টেজ থাকে 440 বা 220 ভোল্ট লাগে আমাদের, ঠিক আছে। এই 220 ভোল্টকে সাপ্লাই যদি দিতে চাই, তাহলে আমি যদি এই লাইনটা পুরোপুরি যদি এখানে দিয়ে দেই, তাহলে আমরা বাসা বাড়ি পুরো শেষ হয়ে যাবে। কি করতে হবে? এটা একটা কনভার্টার ভোল্টেজটা কমাতে হবে, ভোল্টেজটা কমাইতে হবে, তখন আমরা একটা ট্রান্সফরমার ইউজ করি। এই ট্রান্সফরমারের কাজ হলো ভোল্টেজটাকে ডাউন করা, ভোল্টেজটাকে সুইটেবল রেঞ্জে কনভার্ট করা। এটা আপনারা পরে যেতে পড়বেন, আমাদের ট্রান্সফরমার আছে, এটা আমরা পড়াবো আপনাকে। তাহলে মেন কথা হলো অত কনফিউশন থেকে না গিয়ে আমরা সিম্পল ভাবে জিনিসটা বুঝি যে আমাদের 3 ফেজ সিস্টেম হইলে আমরা খুব ইজিলি একে সিঙ্গেল ফেজে কনভার্ট করতে পারবো, 2 ফেজে কনভার্ট করতে পারবো, আবার 3 ফেজেও কনভার্ট করতে পারবো। এটা হলো মেন কথা। দ্বিতীয় নম্বর কথাটা, 3 নম্বর কথাটা হলো এটা একটু মুখস্থ করতে হবে, এর প্রমাণটা আমরা হচ্ছে পরের ক্লাসে করে দিব। এটা এখানে একটা ম্যাথ থাকে, এই ম্যাথটা পরের ক্লাসে করব, ঠিক আছে। ইনস্ট্যান্টানিয়াস পাওয়ার ইন এ 3 ফেজ সিস্টেম ক্যান বি কনস্ট্যান্ট, মানে 3 ফেজ সিস্টেমে যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা কি হবে? কনস্ট্যান্ট হবে, এটা কখনো ওঠানামা করবে না। এর প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে ভিডিও সহ দেখব যে কিভাবে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। এটা নিয়ে কোনো ক্লেম করবেন না এখন। দেখেন পরের কোশ্চেনটা, দেখেন পরেরটা আপনি একটু আগে দেখলেন যে 3 ফেজ সিস্টেমে তার কিন্তু কম লাগতেছে, কিন্তু সিঙ্গেল ফেজ সিস্টেমে তারটা কি লাগতেছে? বেশি লাগতেছে, এটাই বলা আছে এখানে।
for same amount of power, the three-phase system is more economical than single phase. Amount of power required for a single three-phase system is less than the required for an equivalent single phase system. মানে যে পরিমাণ তার লাগবে থ্রি ফেজ সিস্টেমে সেই পরিমাণ তারটা কি হবে অনেক কম লাগবে কার চেয়ে সিঙ্গেল ফেজ সিস্টেমের চেয়ে। এটা হলো মোর ইকোনমিক্যাল। এই তিনটা পয়েন্ট আপনাকে পড়তে হবে। জি স্যার। এই পয়েন্টের মধ্যে থেকে আপনাদের কোনো প্রবলেম আছে? শুধুমাত্র 3 নম্বরটা বাদে। 3 নম্বরটা কিন্তু আমি ওইভাবে মুখে বললে আপনারা বুঝবেন না, ওটা ভিডিও দেখাইতে হবে আপনাকে, আর সাথে ম্যাথমেটিক্যাল প্রমাণও দেখাইতে হবে। স্যার আরেকবার একটু যদি বলে যাইতেন সবকটা, মানে আবার একটু বলতেছি, দেখেন আবার একটু বলতেছি, আমাদের যে পাওয়ার প্ল্যান্ট থাকে যেমন ডেসকো, নেসকো, তারপর হচ্ছে বড় পুকুরিয়া যে পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা থ্রি ফেজ পাওয়ার প্রডিউস করি। তাহলে আমাদের সিস্টেমটাকেও থ্রি ফেজে করতে হবে, কারণ আমরা থ্রি ফেজ পাওয়ার পাচ্ছি। তাহলে আমরা যদি সিঙ্গেল ফেজ নেই তাহলে কিন্তু আমাদের অন্য দুই ফেজটা নষ্ট হয়ে পড়ে থাকতেছে, মানে প্রচুর পরিমাণে পাওয়ার লস হচ্ছে। এই জন্য আমরা সিস্টেমটাকে থ্রি ফেজ করতে চাই, যাতে আমরা ওই যে পাওয়ার জেনারেট করতেছি সেটা যাতে প্রপারলি ইউজ করতে পারি। 2 নাম্বারটা হচ্ছে থ্রি ফেজ থেকে খুব ইজিলি সিঙ্গেল ফেজ, টু ফেজ এবং থ্রি ফেজ তিনটাতে সাপ্লাই করতে পারি ইফিশিয়েন্ট ভাবে। তারপর 3 নম্বরটা হচ্ছে কি, আমাদের থ্রি ফেজ সিস্টেমের যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটা কি কনস্ট্যান্ট পাওয়ার। এইটাই হলো মেন অ্যাডভান্টেজ। এটা কোনো ফ্লাকচুয়েশন করে না, মানে ওঠানামা করে না, সবসময় কনস্ট্যান্ট মান থাকবে। এবং 4 নম্বরটা কি ছিল, থ্রি ফেজ সিস্টেমে যে পরিমাণ তার লাগবে সেই তারের পরিমাণটা অনেক কম লাগবে। কার চেয়ে কম লাগবে? আপনি যদি সিঙ্গেল ফেজ সিস্টেম দ্বারা ওই থ্রি ফেজ সিস্টেম ডিজাইন করেন তার চেয়ে অনেক কম লাগবে থ্রি ফেজ সিস্টেমে। মানে সিঙ্গেল ফেজ সিস্টেমের চেয়ে থ্রি ফেজ সিস্টেমের পাওয়ারটা তারটা অনেক কম লাগে। যেহেতু তার কম লাগতেছে তাহলে কষ্ট অনেক কম হচ্ছে, এই জন্য থ্রি ফেজ সিস্টেমটা হচ্ছে মোর ইকোনমিক্যাল দ্যান সিঙ্গেল ফেজ সিস্টেম। আশা করি বুঝতে পারছেন এবার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা পরেরটাতে একটু আসি। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ মিন বাই পলিফেজ সিস্টেম, পলিফেজ সিস্টেম বলতে আপনি কি বোঝেন? অনেকগুলো হ্যাঁ, মানে একের অধিক ফেজ থাকবে, ঠিক আছে না? তাহলে যে সিস্টেমের একের অধিক ফেজ থাকবে সেই সিস্টেমকে আমরা বলবো পলিফেজ সিস্টেম। আর এটাকে মাল্টিফেজ কেন বলা তাহলে হয়? স্যার টু ফেজ, থ্রি ফেজ এগুলো তো স্যার পলিফেজ সিস্টেমের একটা অংশ। স্যার ইউজুয়ালি তো স্যার একাধিক থাকলে ওটাকে আমরা মাল্টি বলি, স্যার পলি কেন বলি? হ্যাঁ, মাল্টি দেখেন ইংলিশে তো বিভিন্ন রকম হয় না, যেমন দেখেন ইংলিশে তো বিভিন্ন অক্ষর হয়, যেমন আমরা কি বলবো যে একটা অক্ষরের বিভিন্ন নাম বিভিন্ন ভাষা হয়, একই রকম বোঝায়। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে। মাল্টিফেজ না বলে এখানে যেহেতু বইয়ে পলিফেজ লেখা আছে আপনি পলিফেজই বলেন, সমস্যা তো নাই। মাল্টিফেজও বলতে পারেন, কোনো সমস্যা নাই। মাল্টিফেজ অনেক জায়গায় লেখা আছে। বলতে বোঝাচ্ছে স্যার অনেকগুলোর মানে ও সমন্বয় বোঝাচ্ছে স্যার। হ্যাঁ, পলি বলতে বোঝাচ্ছে যে একের অধিক ফেজ থাকবে, ঠিক আছে? যেমন টু ফেজ, থ্রি ফেজ এগুলো কিন্তু পলিফেজের একটা অংশ। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে আমাদের কমপ্লিট, পলিফেজও মোটামুটি বোঝা হয়েছে। পরীক্ষায় যদি আসে তাহলে বলতে পারবেন আশা করি। এবার আমাদের হচ্ছে মেন জিনিসটা যেটা আপনাদের বলছিলাম যে ভেক্টর ডায়াগ্রাম থেকে বুঝতে হবে। দেখেন আমাদের যে ফেজ সিকোয়েন্স আছে সেই ফেজ সিকোয়েন্স কিন্তু দুই ধরনের হয়, একটা কি এবিসি ফেজ সিকোয়েন্স আর একটা কি এসিবি সিকোয়েন্স। আপনাকে এখন বুঝতে হবে যে এবিসি মানে কি আর এসিবি মানে কি। আমরা একটু আগে পড়ছিলাম না থ্রি ফেজ সিস্টেমের কয়টা ভোল্টেজ থাকবে? 3টা ভোল্টেজ থাকবে। এবং কি কি শিখছিলাম? দেখেন এখানে প্রথমে এ আসছে মানে ভিএএন, পরটা কি আসবে ভিবিএন আসবে, তারপরটা কি আসবে ভিসিএন। প্রথমটার মান যদি ধরলাম এখানে ভিপি ধরলাম, ঠিক আছে, একটা মান ধরলাম, এখানে যদি ফাই হয় পরেরটার মান কি হবে বলেন তো? আর এখানে কি হবে? ফাই ভিপি প্লাস 120। আপনারা বুঝতে পারছেন? তাহলে এটা কি হলো পজিটিভ সিকোয়েন্স, মানে এর পর বি আসবে, বি এর পর কি আসবে? সি আসবে। যদি এরকম আসে তাহলে এটা কি বলবো? পজিটিভ সিকোয়েন্স। আর নেগেটিভ তাহলে কি হবে একটু দেখি। এ তো ফিক্স, একে আমরা ফিক্স হিসেবে ধরে নিব, ঠিক আছে? এই ভিপি ধরলাম, ফাই, তারপর কি আসবে? এখন তো সি আসবে, কিন্তু সি আসলে কি হবে? তাহলে এ ভি সি এন, তাহলে এখানে কি হবে? এখানে ফাই মাইনাস থাকবে, এখানে চেঞ্জ হবে না। নেগেটিভ স্যার, মানে লেখা আছে নেগেটিভ।
হ্যাঁ নেগেটিভ মানে কি এখানে এটাই হবে বুঝছেন, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র এগুলো চেঞ্জ হবে। তাহলে কি আচ্ছা হলো, যেহেতু সি আছে তাহলে কি হবে -120, আর এখানে কি হবে বি, কি হবে বি হবে +120, এটাই হলো পার্থক্য। ঠিক আছে, এবার কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা একটু ভালো করে একটু দেখে নেই। দেখেন এটা দ্বারা কিন্তু আমরা সব ম্যাথ করতে পারবো যদি আপনারা এটা বুঝতে পারেন। তাহলে ভি এ এন দ্বারা কি বুঝতেছি, ভিপি ফাই থাকলে ভি বি এন এ কি হবে -120 ডিগ্রি হবে, এবং সি তে কি হবে +120 ডিগ্রি হবে। তাহলে আমরা বুঝবো পজিটিভ সিকোয়েন্স। নেগেটিভে কি হবে, এ এন তো ফিক্স থাকবে, কিন্তু সি এন এর জায়গায় কি হবে -120 ডিগ্রি হবে, এবং পরেরটা কি হবে +120 ডিগ্রি হবে। সবসময় মনে রাখবেন মাঝখানেরটা সবসময় -120 ডিগ্রি হবে, মাঝখানেরটা সবসময় কি হবে -120 ডিগ্রি হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। তাহলে পরীক্ষাতে স্যার যদি এবিসি সিকোয়েন্স মেইনটেইন করে হয় সেক্ষেত্রে পজিটিভ হবে, আর যদি হ্যাঁ সিকোয়েন্স মেইনটেইন না করে মেট্রিক সেক্ষেত্রে করা হয় তাহলে নেগেটিভ হচ্ছে আবার হবে। নেগেটিভ সিকোয়েন্স হবে। পরীক্ষাতে কিন্তু এত সোজা দেয়া থাকবে না, ঠিক আছে, আপনাকে কিন্তু চেঞ্জ করে দেয়া থাকবে। যেমন দেখেন বি এ সি এরকম দেয়া থাকতো, বলেন তো এটা কোন ধরনের সিকোয়েন্স? স্যার এটা তো নেগেটিভ সিকোয়েন্স। এটা নেগেটিভ। এখন দেখেন এখানে আপনাদের কনফিউশন সৃষ্টি হবে, পজিটিভ অনেকে বলবে অনেকে নেগেটিভও বলবে, ঠিক আছে। স্যার নেগেটিভ হবে, সিকোয়েন্স তো আর মেইনটেইন করে নাই, হ্যাঁ সিকোয়েন্স এই মেইনটেইন না প্রবলেমটা করলে আপনাকে নেগেটিভ। একটু বলি আমি শেষ করি। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা একটা কাজ করবেন, এই যে 3টা অক্ষর আছে না, এই 3 অক্ষরটা আবার লিখবেন, তাহলে আপনাদের আর কখনো ভুল হবে না। দেখেন আপনারা এখন এখানে কি পাচ্ছেন, এই দেখেন এ সি বি পাচ্ছেন এখানে, এই এ সি মানে নেগেটিভ সিকোয়েন্স। তারপর দেখেন আমি যদি আপনাকে বলি যে বি সি এ এটা কোন ধরনের সিকোয়েন্স, তাহলে আপনারা আবার এই জিনিসটা লেখেন বি সি এ, এই দেখেন এ বি সি পাচ্ছেন এখানে, তাহলে কোন সিকোয়েন্স হচ্ছে এটা পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স। এইভাবে আপনারা ইজিলি এটা বের করতে পারেন। পরীক্ষাতে কিন্তু এভাবে কিছু ইয়ে দিয়ে থাকবে, আপনাকে ওগুলো বের করতে হবে, বের করে বলতে হবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। আশা করি আপনারা পারবেন। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে এখান থেকে? জি না স্যার, বুঝতে পারছি। জি ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে গেলাম। দেখেন এগুলো আমি লিখে রাখছি, এটা হচ্ছে আপনার কি পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ লিখে রাখছি, এগুলো আমরা একটু আগে বলছি, তাহলে দেখা দরকার নেই এগুলা। নিচেরটা দেখেন নেগেটিভ সিকোয়েন্স, এগুলো পড়ছি দেখা দরকার নাই। এবার আমরা ফেজ সিকোয়েন্স আসলে বের করব। এই যে আমরা বললাম যে পজিটিভ সিকোয়েন্স বা এবিসি সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স বা এসসিবি সিকোয়েন্স, আসলে আমরা কিভাবে বলতেছি সেটা আমরা এখন শিখবো, আর এটাই পরীক্ষাতে আপনাদের থাকবে। আর এটা নিয়ে আমরা ব্রেকআউট রুমে যাওয়ার পর এটা নিয়ে আমরা পড়াশোনা করব। দেখেন ফার্স্টে আমরা একটা সিকোয়েন্স লিখে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে ধরেন আমরা লিখে রাখতেছি এরকম একটা সিকোয়েন্স ভি এ এন ভি বি এন ভি সি এন, ঠিক আছে। এর মান ধরলাম হচ্ছে 110 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 40 ডিগ্রি, 110 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 110 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -110 ডিগ্রি, ঠিক আছে। এরকম আমরা একটা সিকোয়েন্স দিয়ে রাখলাম। তাহলে আমাদের কি বের করতে হবে, বলবো আমরা এদের হচ্ছে ফেজ সিকোয়েন্সটা কি সেটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। এর ফেজ সিকোয়েন্সটা কি হবে সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে স্টেপ 1 আমাদের কি করতে হবে বলেন তো, উই হ্যাভ টু ড্র দা ভেক্টর ডায়াগ্রাম ফার্স্ট। আমাদের ভেক্টর ডায়াগ্রামটা প্রথমে আঁকাইতে হবে। তাহলে ভেক্টর ডায়াগ্রামটা আগে আঁকাই নেই, তার আগে আমরা একটা চতুর্ভাগ কল্পনা করব। এই চতুর্ভাগ কল্পনা করলাম, তাহলে এটা 0 হইলে এটা কত হবে 90, এটা কত হবে 180, 270, তারপর আবার কত হবে -180, এবার মোটামুটি আমরা কিছুটা করছি। তারপর দেখেন এখানে 40 আছে না, প্রথমে 40 মানে কি 90 আর 0 মাঝখানে থাকবে, তাহলে আমরা এখানে ধরলাম এটা 40, ঠিক আছে, ধরলাম ভি এ এন। তারপরে দেখেন কত লেখা আছে 90 লেখা আছে না, ধরলাম এই 90 মানে 93, তাহলে এটা কি হবে ভি বি এন। আর ভি সি এন দেখেন তো কোথায় লেখা আছে 110, তাহলে আমাদের 110 মানে কত 90 আর 180। এবার কি বুঝতে পারছেন? তাহলে আমাদের ভেক্টর ডায়াগ্রামটা আঁকানো কমপ্লিট। তাহলে আমাদের সেকেন্ড স্টেপটা কি হবে সেটা একটু আমরা দেখি। দেখেন স্টেপ 2 তে কি লেখা আছে,
তারপর আমাদের কি করতে হবে, এই VAN কে আমরা রেফারেন্স ধরবো, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই VAN কে আমরা রেফারেন্স ধরবো, এই VN কে রেফারেন্স ধরবো, তারপর ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। এই ঘড়ির কাঁটা দিকে ঘুরতেছি। এখন দেখেন তো কোন অক্ষরটা পাইছি এবার, BCN এন তো কমন, এন তো ধরার দরকার নাই। প্রথমে আমাদের এস ছিল, তারপর আমরা কি পাইছি, সি পাইছি না। তারপর আবার ঘুরবো, ঘুরতে ঘুরতে কি পাইছি দেখেন তো এবার, তাহলে ACB এটা কোন সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স। তাহলে আপনারা বলতে পারলেন যে এটা নেগেটিভ সিকোয়েন্স। তাহলে আপনাকে যদি তিনটা ভোল্টেজ সোর্সের মান দেওয়া হয় এবং আপনাকে যদি বলে যে এর ফেজ সিকোয়েন্সটা কি, আপনারা আশা করি বের করতে পারবেন। তাহলে স্যার এখান থেকে দুটা জিনিস করতে পারবো, যদি সিকোয়েন্স দেওয়া থাকে এটা থেকে ভেক্টর বের করতে পারবো, ভেক্টর দেওয়া থাকলে সিকোয়েন্স বের করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এটা আপনি বুঝতে পারছেন। আবার যদি আপনার এরকম তিনটা মান দেওয়া থাকে, বলবে যে ফেজ সিকোয়েন্সটা বের করো, তখন আপনাকে ভেক্টর ডায়াগ্রাম আঁকাইতে হবে। দেন আপনাকে এইভাবে ক্লকওয়াইজ ঘোরার পর দেখতে হবে যে কোন সিকোয়েন্সে পড়তেছে। স্যার এটা অ্যান্টি ক্লক কেন হলো না স্যার? অ্যান্টি ক্লকওয়াইজ আপনার প্রসিডিউর আছে না, যেমন একটা ম্যাথে তো প্রসিডিউর আছে, নিয়ম আছে। আপনাকে যদি এখন অ্যান্টি ক্লকওয়াইজ ধরেন তাহলে তো হচ্ছে না, মিলতেছে না। এটা আপনার প্রসিডিউর এরকম যে আপনাকে ক্লকওয়াইজ ঘুরতে হবে। আপনাকে VN কে রেফারেন্স ধরার পর ক্লকওয়াইজ ঘুরতে হবে। ঘোরার পর আপনাকে দেখতে হবে যে প্রথমে A পাচ্ছেন, তারপর কি পাচ্ছেন, C পাচ্ছেন, তারপর কি পাচ্ছেন, B পাচ্ছেন। তার নাম হলো ACB। আশা করি বুঝতে পারছেন মনে হয়। জি স্যার, বুঝতে পারছি। এই ম্যাথটার কোনো প্রবলেম আছে? না। ঠিক আছে, আমরা এখন পরের ম্যাথগুলো করব। এখন আমাদের ম্যাথ আছে 5টার মতো, এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করব, দেন ব্রেকআউট রুমে যাব। এবার আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম, ঠিক আছে। ফার্স্টে একটা প্রবলেমে আসি। দেখেন আমাদের এখানে কি বলা হয়েছে, অ্যাজিউমিং পজিটিভ সিকোয়েন্স, ঠিক আছে না। তাহলে আমরা পজিটিভ সিকোয়েন্সে কি ছিল, VAN, তারপর কি থাকবে, VCN। এখানে দেখেন প্রত্যেকটা মান কত, 110 আছে না, তাহলে প্রত্যেকটা মান সেম হবে কিন্তু। তাহলে আপনি 110 লিখে রাখেন। তাহলে লিখে রাখলাম। তাহলে এখানে কি হবে, AN এর মান যদি 5 হয় তাহলে এখানে কত হবে, 5 - 120 হবে না এখানে। আর এর মান কত হবে, 5 প্লাস। হ্যাঁ, এবার দেখেন তো এই তিনটার মধ্যে কার মান কোশ্চেনে দেওয়া আছে সেটা দেখেন। VBN এর মান দেওয়া আছে। দেখেন VBN এর মান কি কি দেওয়া আছে, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে কি, এখানে 5 - 120 এর মান কত হবে, 30 হবে না। তাহলে আমরা লিখতে পারি 5 - 120 ডিগ্রি সমান সমান কত লিখবো, 30 ডিগ্রি। 5 মান বের করব এখন। হ্যাঁ, 5 এর মান তো বের করতে হবে, এটা তোমাদের দরকার। 5 সমান সমান কত পাচ্ছি, 150 ডিগ্রি। তাহলে এখানে 5 এর পরিবর্তে কত লিখবেন, 150। তাহলে এখানে 150 লেখেন। আর এখানে 5 এর পরিবর্তে কি লিখবেন, 150 যোগ তাহলে হচ্ছে 270। 270 আর তাহলে VBN হবে হচ্ছে 30, ঠিক আছে 270। তাহলে আমাদের উত্তরগুলো চাইছে কি দেখছেন, আমাদের VAN এর মান চাইছে, VCN এর মান চাইছে। তাহলে আমরা দেখেন উত্তরে দেওয়া আছে কিন্তু এখানে -90 দেওয়া আছে। এটা দেখে আবার ঘেবড়ে যায় না, এটা দেখলে আপনি এই ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন। 0, 90, 180, 270। নেগেটিভে কত হয়, -90, -180। দেখতে পাইছেন, মানে 270 ওটা -90 ওটা একই জিনিস। এই জন্য সে লিখছে ওটা, আপনি এটা লিখলেও ঠিক। তাহলে আপনার উত্তর হবে কি, VN এর মান হবে এটা, আর VCN এর মান আনসার হবে, লেখার ক্ষেত্রে তো যে কোনো একটা সিকোয়েন্স মেইন করতে ইচ্ছা হবে, আপনার ইচ্ছা, আমি তো বুঝবো আপনি বুঝবেন। জি, মানে আশা করি বুঝতে পারছেন। জি স্যার। তাহলে আমরা পরের ম্যাথে একটু যাই, দেখি কিরকম অবস্থা, এখানে আবার কেমন বুঝলাম আমরা। এবার দেখেন এখানে আমাদের হচ্ছে কি বের করতে বলছে, BN এর মান বের করতে বলছে। এটাকে বের করতে পারবেন BN এর মান? চেষ্টা করে দেখতে পারি। তাহলে বাসায় প্র্যাকটিস করবেন এটা। এবার দেখেন এখানে বলছে ডিটারমাইন দা ফেজ সিকোয়েন্স অফ এ সেট অফ ভোল্টেজ। তিনটা ভোল্টেজের মান দেওয়া আছে এবং আপনাকে ফেজ সিকোয়েন্সটা বের করতে বলবে। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে ভেক্টর ডায়াগ্রামটা আঁকাইতে হবে, ঠিক আছে না। তাহলে আমরা ভেক্টর ডায়াগ্রামটা আঁকালাম। 0, 90, 180, 270, -90 এখানে কত হবে, -180, এখানে হবে -270। তাহলে দেখেন ফার্স্টে কত আছে, 10 ডিগ্রি না।
10 ডিগ্রি। তাহলে এর নাম হলো VAN। তারপর দেখেন কত আছে এখানে, মাইনাস -230। তাহলে 180 আর 270 এর মাঝখানে হবে। তারপরে এটা দেখেন কত হলো, VCN এর মান কত দেখেন তো এখানে 110। 110। তাহলে এই তো বললাম, ঘোরার পর এর নাম দিলাম CN। তাহলে এখন একটু ঘোরেন তো কি অবস্থা, এটাকে রেফারেন্স ধরলাম, তারপর কি করবো, ঘুরতেছি ACB নেগেটিভ সিকোয়েন্স। তাহলে নেগেটিভ ফেজ সিকোয়েন্স, এই তো মিলে গেছে আপনাদের, তাহলে আপনারা পারছেন। এবার আপনারা দুই একটা MCQ দেখি যেগুলো পরীক্ষাতে আমাদের এক্সারসাইজ মানে এক্সাম কি বলবো এক্সামে আসতে পারে, আমাদের ক্লাস টেস্টে আসতে পারে, সেগুলো একটু দেখি, ট্রাই করে দেখি যে বুঝছি কিনা আমরা। এটা আপনারা বাসায় করে নিয়েন, ঠিক আছে, এই জিনিসটা যেটা দেওয়া আছে একই জিনিস, এটা বাসায় করে নিয়েন। প্রবলেম 1 এর आंसर কি 150 হবে? 150 হইতে পারে, আপনারা একটু ট্রাই করে দেখেন। আপনারা হচ্ছে যদি মনে হয় আপনাদের যে ফেসবুক আছে না, মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে ম্যাথটা করে দিলে আমি দেখে দিব, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখেন আমাদের কিছু MCQ কোশ্চেন আছে, এবার এটা একটু দেখেন। হোয়াট ইজ দ্য ফেজ সিকোয়েন্স অফ এ 3 ফেজ মোটর, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু মেইন জিনিসটা কি, VCN এর মান দেওয়া নাই। আপনারা এটা দেখে আবার প্রবলেমে পড়ে যাবেন যে স্যার কি হবে, ঠিক আছে না। তাহলে আমরা কি শিখছিলাম, ফেজ সিকোয়েন্স বললেই আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকাবো। হ্যাঁ, তাহলে ভেক্টর ডায়াগ্রামটা আঁকাই, ঠিক আছে। তাহলে দেখেন এখানে কত আছে, -110। তাহলে এখানে হবে -110। জি স্যার। তারপর দেখেন তো কত আছে এখানে, 140। এখানে হবে 140। ঠিক আছে না। তাহলে আপনি চিন্তা করেন এর মাঝখানে কিছু কিছু পড়বে, এই দুটোর মাঝখানে তো 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এর মাঝখানে কিন্তু VCN আসবে না, কখনো আসতে পারবে না। VCNটা হয় এইদিকে আসবে, ঠিক আছে না। তাহলে আপনি দেখেন, তাহলে আপনি যদি ক্লকওয়াইজ ঘোরেন তাহলে কি পাচ্ছেন, এরপর B পাচ্ছেন, B এর পর কি পাবেন, C পাবেন। তাহলে ABC সিকোয়েন্স, ABC পজিটিভ সিকোয়েন্স। জিনিসটা কি ক্লিয়ার এবার? আর আরেকবার দেখাবেন? হ্যাঁ, আবার দেখেন এখানে আমাদের ভেক্টর ডায়াগ্রাম টাকা আঁকান। এখানে দেখেন 110 না, তাহলে 110 মানে এটা N। 140 মানে কি, এটা 90, এটা তো আমাদের 180। তাহলে এর মাঝখানে কিছু একটা হবে, ধরলাম এটা হচ্ছে আমাদের BN, ঠিক আছে। দেখতে পাইছেন? জি স্যার। তাহলে এখন দেখেন এখান থেকে যদি আপনি ঘোরেন, তাহলে প্রথমে A পাচ্ছেন, তারপর কি পাবেন, B পাবেন না, তারপর তো C পাবেন। তাহলে ABC সিকোয়েন্স, এইটা হলো ABC সিকোয়েন্স। আশা করি বুঝতে পারছেন। পরেরটাতে আসি, দেখেন এখানে একটু দেখেন, এখানে বলছে কি আমাদের ইফ ABC ফেজ সিকোয়েন্স ACB, দেখছেন আমাদের হচ্ছে AN এর মান দেওয়া আছে, তাহলে CN এর মান কি হবে, +120 হবে না -120 হবে বলেন তো স্যার? প্লাস, একটু ভালো করে দেখতে হবে। -120, আমি বলছিলাম না মাঝখানে এটা কি হবে, মাঝখানে এটা -120 ডিগ্রি হবে। তাহলে আমাদের VCN এর মান কত হবে, -120। তাহলে কত হচ্ছে, -240। হ্যাঁ সরি, -140, সরি। তাহলে এটা হইছে উত্তর, বুঝতে পারছেন এবার এটা? জি স্যার। আবার বলতেছি, মাঝখানে এটা কি হবে, মাইনাস হবে, আর এটা হবে প্লাস, মানে প্লাস মাইনাস প্লাস। তারপর আরেকটা দেখি কোনো আছে নাকি না। এবার আমাদের হচ্ছে গ্রুপ স্টাডির জন্য আমরা রেডি হব, ঠিক আছে। আমরা অনেক সময় পাবো, অবশ্য 17 মিনিট পাবো। এই 17 মিনিটে আমরা একটা প্রবলেম শেয়ার করবো আপনাদের সাথে। সেই প্রবলেমটা নিয়ে আপনারা হচ্ছে সলভ করবেন। সময় থাকবে ইন্ডিভিজুয়াল 7 মিনিট করে সময় পাবেন, এবং এই 7 মিনিটে একজনকে আমি টিম লিডার তৈরি করে দিব। এখানে যদিও আমাদের প্রথম 2টা ক্লাসে কোনো নাম্বার থাকবে না, কিন্তু পরবর্তীতে নাম্বার অ্যাড করা হবে। আর যাকে আমি ক্লাস লিডার হিসেবে তৈরি করে দিব, তাকে কোনো প্রশ্ন করব না, তার যে ফ্রেন্ড আছে তাদের প্রশ্ন করব। তার কাজ হবে সবাইকে মিলে যাতে প্রশ্ন করতে পারে, এবং আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে করোনার কারণে, এই গ্যাপটা যাতে আপনাদের মধ্যে দূর হয়ে যায়, এই জন্য এই মানে গ্রুপ স্টাডিটা করা। আর আপনাদের যদি বলা হয় গ্রুপ স্টাডি করেন, বাসায় পড়েন, আপনারা হয়তোবা সময় পাবেন না, অনেক ব্যস্ত মানুষ, ফেসবুক আছে, টুইটার আছে, তারপর হচ্ছে আরো অন্যান্য কাজ থাকে, আমাদেরও কাজ থাকে, এই জন্য হয়তোবা সেই সময়টা হয়ে ওঠে না। এখানে প্রত্যেকটা ক্লাসের ফাঁকে আপনাদের কিছু সময় দেওয়া হবে নিজেদের সাথে কথা বলার জন্য, সাথে নিজেদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করার জন্য।
আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে এবং আপনারা খুব ভালোভাবে এই পড়াশোনাগুলো বুঝতে পারবেন। তাহলে আমি আপনাদের হচ্ছে ব্রেকআউট রুমে অ্যাসাইন করে দিচ্ছি প্রত্যেককে, আপনারা একটু কাইন্ডলি জয়েন করবেন। ওকে স্যার। জি স্যার। স্যার হ্যাঁ জি বলেন। স্যার আমার একটু প্রবলেম ছিল, আমার গ্রামের বাড়িতে আমার একটু কাজ হচ্ছে বিল্ডিং এর, তো আমার একটু যাওয়া লাগবে। হ্যাঁ আপনি যাইতে পারেন, সমস্যা নাই। জি স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার অ্যাটেন্ডেন্সটা নিবেন কিভাবে? অ্যাটেন্ডেন্সটা আপনি জয়েন করে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, সমস্যা নাই। আপনারা তো 25 জন, তাহলে 5 জন করে দিলেই না 4টা গ্রুপ করি। কাইন্ডলি আপনি একটু জয়েন করেন। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন এখানে? জি স্যার। শোনা যাচ্ছে। জি স্যার। আপনাদের হচ্ছে এখানে টিম লিডার তৈরি করে দিচ্ছে একজন 216, ঠিক আছে? আপনি হচ্ছে এখানকার গ্রুপ লিডার। আপনাকে কোনো দেন স্যার। আমি স্যার মানে স্যার মাঝখানে আমার নেটের প্রবলেম হয়েছে, তো আমি অনেকগুলো টার্মস বুঝি নাই স্যার। ও তাহলে থাক, হ্যাঁ তাহলে আপনাকে দিব না এখান থেকে। তাহলে আপনাদের মধ্য থেকে একজনকে দিব, কাকে দেওয়া যেতে পারে, কিন্তু আপনাকে কিন্তু প্রশ্ন করবো আমি। 216। আচ্ছা ঠিক আছে স্যার। 204 আপনি কি আছেন? জি স্যার, আছি স্যার। হ্যাঁ আপনি সমস্ত ক্লাস করছেন? জি স্যার, করেছি। জি ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে এখন এখানকার টিম লিডার। আপনার দায়িত্ব থাকবে আপনারা সবাই মিলে, শুধু আপনি